ভোটের অধিকার এটা তো আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি, কিন্তু সেই অধিকারই যদি সুরক্ষিত না থাকে, আজ আমরা এমনই এক আলোড়ন ফেলে দেওয়া ঘটনা নিয়ে কথা বলবো, দ্য গ্রেট ইন্ডিয়ান ভোটার রিভিশন। ভাবা যায় দেশের কোটি কোটি মানুষ আজ এই ভয়ে ভয়ে আছেন যে তাদের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, তাদের ভোট, সেটাই হয়তো আর নিরাপদ নেই। আর এই ভয়টা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর মূলে আছে মাত্র ৩টে অক্ষর, SIR। কিন্তু এটা শুধু ৩টে অক্ষর নয়, এটা এমন একটা প্রক্রিয়া যা নিয়ে বলা হচ্ছে যে তা ভারতীয় গণতন্ত্রের একেবারে গোড়াতেই নাড়া দিয়ে দিয়েছে। তো আসলে এই SIR জিনিসটা কি, আর কেনই বা এটাকে ঘিরে একটা গণতান্ত্রিক সংকটের কথা উঠছে? চলুন এর গভীরে ঢোকা যাক। শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। প্রশ্নটা হলো, এটা কি সত্যিই একটা প্রয়োজনীয় স্বচ্ছতা অভিযান ছিল? মানে সরকারিভাবে এই প্রক্রিয়ার ঠিক কি দরকার পড়ল? ব্যাপারটা আসলে বেশ সহজবোধ্য। নির্বাচন কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন, দেখবেন ভোটার তালিকায় কোনো ভুল আছে কিনা, মানে ধরুন কারো নাম দুবার আছে কিনা, বা কোনো মৃত ব্যক্তির নাম রয়ে গেছে কিনা, আর প্রত্যেক যোগ্য নাগরিকের নাম যাতে ঠিকঠাক থাকে সেটাও নিশ্চিত করা। এটাই হলো SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। উদ্দেশ্য একটাই, একটা স্বচ্ছ আর একদম নিখুঁত ভোটার তালিকা তৈরি করা। তবে এই প্রক্রিয়াটা কিন্তু একদম নতুন কিছু নয়। প্রায় ২ দশক আগেও একবার হয়েছে। কিন্তু এবারেরটার ব্যাপ্তি, মানে এর বিশালতা, অনেক বেশি। আর এটা চলছে ৯টা রাজ্য আর ৩টে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে। এবারে আসা যাক দ্বিতীয় পর্বে, দ্য গ্রেট ভোটার ডিলিশন। যেটাকে একটা স্বচ্ছতা অভিযান বলে শুরু করা হয়েছিল, সেটাই কিভাবে একটা বিরাট বিতর্কের জন্ম দিয়ে দিল, চলুন দেখি। যে প্রক্রিয়াটা কাগজে কলমে শুনতে এত ভালো লাগছিল, তার ফলাফলটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। প্রায় ৬.৫ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে। ভাবুন একবার সংখ্যাটা, এতটাই বিশাল যে অনেক দেশের মোট জনসংখ্যাও এর চেয়ে কম। ৬.৫ কোটি, এর মানেটা কি দাঁড়ায়? সহজ করে বললে, যদি ৮ জনের একটা লাইন থাকে, তাহলে তাদের মধ্যে একজনের নাম এখন ভোটার তালিকা থেকেই উধাও। কিছু কিছু রাজ্যে তো এই সংখ্যাটা সাংঘাতিক রকমের উদ্বেগজনক। যেমন ধরুন উত্তরপ্রদেশ, সেখানে প্রায় ৩ কোটি নাম সরানো হয়েছে। মানে রাজ্যের প্রতি ৫ জন ভোটারের মধ্যে একজনের নামই বাদ। এটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা? আবার দেখুন গুজরাট আর পশ্চিমবঙ্গেও লক্ষ লক্ষ নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। আর মজার ব্যাপার হলো, এই প্রক্রিয়ার শিকার যে শুধু সাধারণ মানুষ তা কিন্তু নয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে ক্রিকেটার মোহাম্মদ শামি, এমনকি প্রাক্তন নৌসেনা প্রধান অরুণ প্রকাশের মতো বিখ্যাত ব্যক্তিদেরও পরিচয় প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে কাগজে কলমে যা হওয়ার কথা ছিল, মাঠের পরিস্থিতিটা তার থেকে কতটা আলাদা ছিল? চলুন এবার আমাদের তৃতীয় পর্বে সেটাই দেখা যাক, মাঠের আসল ছবিটা। দেখুন, কাগজে কলমে প্রক্রিয়াটা কিন্তু একেবারে নিখুঁত, মানে প্ল্যানটা দারুণ ছিল। আধিকারিকরা বাড়ি যাবেন, একটা খসড়া তালিকা তৈরি হবে, সেই তালিকা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে, তারপর সাধারণ মানুষও নিজেদের মতামত জানানোর সুযোগ পাবে। সবটাই একদম স্বচ্ছ আর নিয়মমাফিক হওয়ার কথা ছিল। কিন্তু মাঠের বাস্তব ছবিটা ছিল ঠিক তার উল্টো। অভিযোগ উঠেছে যে আধিকারিকদের ওপর নাম বাদ দেওয়ার জন্য অনেক চাপ ছিল, বিশেষ করে সংখ্যালঘুদের নাম। আর এর ফল, জায়গায় জায়গায় বিক্ষোভ, সরকারি অফিসে হামলা। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, এই কাজের চাপ আর হুমকির কারণে ১ ডজনেরও বেশি নির্বাচন কর্মীর মৃত্যু হয়েছে। এই চাপের একটা সরাসরি উদাহরণ দিই। রাজস্থানের এক বুথ লেভেল অফিসার কীর্তি কুমার, তিনি যা বলেছেন তা শুনলে গায়ে কাটা দেয়। তিনি বলছেন, আমার ওপর ৪৭০টা নাম বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই মুসলিম, যা আমার বুথের প্রায় ৪০% ভোট। এবার আসা যাক চতুর্থ পর্বে। প্রশ্নটা হলো, পুরো প্রক্রিয়াটা এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কেন? এর পেছনে কি শুধু প্রযুক্তিগত ভুল ছিল, নাকি এর সাথে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যও জড়িয়ে ছিল? এখানেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। দেখুন কি অদ্ভুত ব্যাপার, একদিকে তারা সুপ্রিম কোর্টকে কথা দিচ্ছে যে ফ্রডুলেন্ট ভোটার চিহ্নিত করতে কোনো কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হবে না, আর অন্যদিকে সেই পশ্চিমবঙ্গেই লক্ষ লক্ষ ভোটারকে সন্দেহজনক বলে দাগিয়ে দিতে একটা AI সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। আর সমস্যা হলো, সেই AI সফটওয়্যারটাও ঠিকঠাক কাজ করছিল না।
2002 সালের পুরনো ভুলভাল ডিজিটাইজ করা তথ্যের ওপর ভিত্তি করে এটা চলছিল। ফলে মাত্র দুটো রাজ্যেই প্রায় 3,66,00,000 আসল ভোটারকে ওটা ভুল করে সন্দেহভাজন হিসেবে দাগিয়ে দেয়। শুধু তাই নয়, ভাবা যায় নির্বাচনের মতো এত বড় একটা সংবেদনশীল প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হচ্ছিল নাকি ইনফর্মাল হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। এটা তো সরকারি নিয়মকানুনের সরাসরি লঙ্ঘন। এতে পুরো প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠে যায়। আর স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে রাজনীতিও তুঙ্গে উঠেছে। বিভিন্ন দলের বিভিন্ন মত। কংগ্রেসের অভিযোগ, দলিত, আদিবাসী আর সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, কারণ এরা তাদের ভোট ব্যাংক। তৃণমূলের আবার দাবি এটা পশ্চিমবঙ্গকে দখল করার একটা রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে রাহুল গান্ধী বলছেন যে এটা নাকি ভোট চুরির একটা বড় প্রজেক্টের অংশ। আবার পশ্চিমবঙ্গ বিজেপি এই প্রক্রিয়াটাকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার পদক্ষেপ হিসেবেই দেখাচ্ছে। সব মিলিয়ে যে ছবিটা উঠে আসছে তাতে একটা মূল প্রশ্ন সামনে চলে আসে, আর সেটাই আমাদের পঞ্চম পর্বের বিষয়। এটা কি শুধুই প্রশাসনিক অযোগ্যতা, নাকি এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য কাজ করছে? এই সব বিতর্কের মধ্যে আসাম কিন্তু একেবারে একটা অন্য ছবি দেখাচ্ছে। দেখুন, সেখানেও ভোটার তালিকা যাচাই হয়েছে, কিন্তু কোনো এআই সফটওয়্যার বা নাগরিকত্বের প্রমাণের ঝামেলা ছাড়াই শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়েছে। আর তার ফল, একজনও ভোটারের নাম ভুলভাবে বাদ পড়েনি। এটা থেকে কি বোঝা যায়? সমস্যাটা হয়তো ভোটার তালিকায় নয়, সমস্যাটা আসলে প্রক্রিয়াটার মধ্যে। বিহারের উদাহরণটাও আমাদের অনেক কিছু ভাবতে বাধ্য করে। ধরুন 2025-এর নির্বাচনে সেখানে 75টা আসনে এনডিএর জয়ের যে ব্যবধান, সেটা ওই আসনগুলোতে বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়েও কম ছিল। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা পরিসংখ্যান, নাকি এই বাদ পড়া নামগুলো আসলে নির্বাচনের ফলাফলকেই প্রভাবিত করেছে? তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, এটা কি সত্যিই ভোটার তালিকা পরিষ্কার করার একটা অভিযান ছিল, নাকি ভোটারদেরই অদৃশ্য করে দেওয়ার একটা রাজনৈতিক কৌশল? এর উত্তর যাই হোক না কেন, এই প্রশ্নটা কিন্তু ভারতের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি।